সমার্থক আর একটা হচ্ছে বিপরীত। লিখছি সমার্থক, লিখছি বিপরীত শব্দযুগে কোনগুলো? বিপরীত শব্দযুগে দ্বিরুক্ত লিখবেন লেনদেন, দেনা পাওনা, হ্যাঁ, ধনী গরিব, হুম, লেনদেন, দেনা পাওনা, ধনী গরিব, আসা যাওয়া, এগুলো হচ্ছে বিপরীত শব্দযুগে দ্বিরুক্ত। লেনদেন, দেনা পাওনা, ধনী গরিব, আসা যাওয়া বিপরীত শব্দযুগে দ্বিরুক্ত শব্দ। তাহলে একটা হচ্ছে সমার্থক শব্দ, মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে বিপরীত শব্দযুগে গঠিত দ্বিরুক্ত শব্দ। সমার্থক আর একটা হচ্ছে বিপরীত। তারপর পড়বেন স্বরধ্বনির আংশিক পরিবর্তনে। স্বরধ্বনির আংশিক পরিবর্তনে, আংশিক স্বরধ্বনির আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ। স্বরধ্বনির আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ মিট মাট, মিট মাট, ইট ফাট। হ্যাঁ, এই যে এখানে ছিল রস্বীকার, এখানে আকার হয়ে গেছে মিট মাট। হ্যাঁ, এটা হচ্ছে ট, মিট মাট। তারপর যে ফিট ফাট রস্বীকার ছিল, আকার হয়ে গেছে। হুম, জারি জুরি, মিট মাট, ফিট ফাট, জারি জুরি, মিট মাট, ফিট ফাট, জারি জুরি। হ্যাঁ, মিট মাট, ফিট ফাট, জারি জুরি, টাপুর টুপুর। স্বরধ্বনির আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ। টাপুর টুপুরটাও লিখে নিন। তারপর হচ্ছে ব্যঞ্জনের আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ। ব্যঞ্জন ধ্বনির আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ। ব্যঞ্জন ধ্বনির আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনির। দেখছেন ব্যঞ্জন ধ্বনি আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ কোনগুলো? হ্যাঁ, আহ লিখবেন হচ্ছে ছটফট, ছট ফট, নিষ্পিস, ছটফট, নিস, নিষ্পিস, ছটফট, নিষ্পিস। এগুলো ব্যঞ্জন ধ্বনি আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে একই শব্দের দ্বিত্ব সমার্থক শব্দ যুগে, বিপরীত শব্দ যুগে স্বরধ্বনি আংশিক পরিবর্তনে, ব্যঞ্জন ধ্বনি আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ। তারপরে হচ্ছে আরেকটা আছে প্রায় সমার্থক, মাঝে মাঝে পরীক্ষা আসে প্রায় সমার্থক বা অনুচর। হ্যাঁ, যেমন কাপড় সুপড় পোকা মাকড়, এগুলো প্রায় সমার্থক বা অনুচর। বেশি একটা আসে না, ধুতি চাদর, এগুলো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা আমাদের লাগবে। সেটা হচ্ছে যে লিখবেন, কয় নম্বর ছিল, 5 সম্ভবত না। ভিন্নাত্মক শব্দ যুগে দ্বিরুক্ত শব্দ। ভিন্নাত্মক, ভিন্নাত্মক শব্দ যুগে দ্বিরুক্ত শব্দ। ভিন্নাত্মক শব্দ যুগে, ভিন্নাত্মক মানে ভিন্ন অর্থ। হ্যাঁ, যেমন ডাল ভাত, ডাল এক জিনিস, ভাত আরেক জিনিস, ডাল ভাত। হ্যাঁ, তারপর হচ্ছে অলি গলি, অলি গলি, পথ ঘাট, তালা চাবি। এই তালা চাবি এর আগে পরীক্ষা আসছে, ডাল ভাতও আসছে। হ্যাঁ, অলি গলি, পথ ঘাট, তালা চাবি, ডাল ভাত, ভিন্নাত্মক শব্দ যুগে দ্বিরুক্ত শব্দ। এই তিনটে খুব গুরুত্ব দিয়ে পড়বেন, একটা হচ্ছে সমার্থক, বিপরীত, আর একটা হচ্ছে ভিন্নাত্মক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ। হুম। তাহলে ভিন্নাত্মক যুগে এই তিনটা আর কি, সমার্থক, বিপরীত আর ভিন্নাত্মক, এই তিনটা একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ। আর সহচর বা অনুচর যেগুলো বললাম, এগুলো মাঝে মধ্যে আসে। যেমন লিখে দিই, সহচর বা অনুচর শব্দ যে গঠিত দ্বিরুক্ত শব্দ যেগুলো, হ্যাঁ। যেমন বই টুই, বই টুই, হ্যাঁ, বই। মনে রাখতে হবে এইগুলোর দ্বিতীয় অংশ যেটা থাকবে তার কোনো অর্থ নাই, নিরর্থক। দ্বিতীয় অংশ হচ্ছে নিরর্থক, দ্বিতীয় অংশ হচ্ছে নিরর্থক, হ্যাঁ, নিরর্থক দ্বিতীয় অংশ। বই টই, বই একটা জিনিস, টই এর কোনো অর্থ নাই, ঠিক আছে। তারপর চাটা, চা অর্থ আছে কিন্তু টার কোনো অর্থ নাই, চাটা, হ্যাঁ। তারপর হলো আহ ধরেন কলম টলম, প্রেম টেম, তাই না। প্রেম টেমের কোন অর্থ আছে, টেম, এই প্রেম টেম বাদ দিয়ে পড়ালেখা কর, তাই না। প্রেম টেম বাদ দিয়ে পড়ালেখা কর। তাহলে প্রেম টেম, কলম টলম, কলম টলম, যে টলমের কোনো অর্থ নাই, নিরর্থক। দ্বিতীয় অংশটা হচ্ছে নিরর্থক আর কি, হ্যাঁ। সহচর বা অনুচর শব্দ দিয়ে গঠিত দ্বিরুক্ত শব্দ। আহ হুম। ড্রিমলেস, আপনি ড্রিমলেস কেন ভাই আগে বলেন, ড্রিমলেস কেন? আচ্ছা দ্রুত একটু লিখবেন, হ্যাঁ, কারণ আমাদের প্রত্যয়ের টপিক বাকি আছে। তারপর হচ্ছে দ্বিরুক্তি শব্দের অর্থের ব্যবহার, আসলে এতগুলো টপিক বিস্তারিত করা যায় না আর কি, হ্যাঁ। দ্বিরুক্ত শব্দের অর্থের ব্যবহার, দ্বিরুক্ত শব্দের অর্থের ব্যবহার লিখবেন হচ্ছে আধিক্য অর্থে। পরীক্ষায় আসবে নিচের কোনটি আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার? আধিক্য অর্থে, আধিক্য অর্থে, ভালো ভালো আম নিয়ে আসো, ভালো ভালো আম নিয়ে আসো, একটা একটা উদাহরণ দিই। ভালো ভালো আম নিয়ে আসো বা নিয়ে এসো, হ্যাঁ। হুম, ভালো ভালো আম নিয়ে আসো, এই যে এখানে ভালো ভালো, ভালো ভালো দ্বারা হচ্ছে একাধিক আম বুঝাইছে আর কি, হ্যাঁ। আমের গুণের পাশাপাশি একাধিক আম বুঝিয়েছে। ভালো ভালো আম নিয়ে আসো, ভালো ভালো আম নিয়ে আসো, ঠিক আছে। ছোট ছোট ডাল কেটে ফেলো, ছোট ছোট ডাল কেটে ফেলো, এগুলো আধিক্য অর্থে, একাধিক বুঝায় আর কি, হ্যাঁ। তারপরে সামান্য অর্থে, সামান্য অর্থে, আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে, এসিড একটু দিও তো হালকা করে। আমার জ্বর জ্বর লাগছে, ঠিক জ্বরের আসে নাই, জ্বরের ভাব আর কি, হ্যাঁ। হালকা শরীর গরম, জ্বর এখনো পুরোপুরি আসে নাই, হ্যাঁ। জ্বর, শরীরটা হালকা গরম আর কি, সামান্য অর্থে, আংশিক, সামান্য। হুম। ধরেন আহ লিখলাম হচ্ছে আহ মানবের কবি কবি ভাব, মানবের কবি কবি ভাব, তার মানে কি মানব কি ডাবল কবি হয়ে গেছে নাকি রবীন্দ্রনাথ নজরুলের উপর দিয়া, তাই না। না, এই দুই চার লাইন লেখে আর কি, কেবল লেখা শুরু করছে, আমি যদি হইতাম সকাল বেলার সূর্য, তুমি যদি হইতা ওই কিরণ, এই ইত্যাদি ইত্যাদি আর কি। মানে একটু একটু লেখে, লেখা শুরু করছে। কবি কবি ভাব মানে সামান্য, অল্প, কেবল হাতে করি কবি, কবিতার, ঠিক আছে। তারপরে আহ ঠিক আছে, কারে বলা যায়? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে বলে রাখ করেন, আমারই বলি। ধরেন লিখলেন যে আনোয়ার স্যারের কালো কালো চেহারা, হ্যাঁ, কালো কালো চেহারা। তাহলে এই যে কালো কালো চেহারা, আমাকে দেখতে কি একেবারে কালোর মতো দেখা যায় নাকি, মানে পাতলার কালো? আমি তো একেবারে একেবারে কালো না, তাই না। যদি আজকে খুব কালো দেখা যাইতেছে, কালা জাহাঙ্গীরের মতো তো আর না, তাই না।
তাহলে এই যে কালো কালো চেহারা, মানে কালো কিন্তু একেবারেই কালো না আর কি, কুটকুটে কালো যেটাকে বলে, তাই না? না, সুজন আরো আছে তো, পথ তো বাকি আছে, শেষের দিকে না। হ্যাঁ, তাহলে কালো কালো চেহারা মানে আংশিক, সামান্য, সামান্য অর্থে পরীক্ষায় আসবে কালো কালো চেহারা, কবি কবি ভাব, জোর জোর লাগছে, এটা, এইগুলা নিচের কোনটি সামান্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার? সামান্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার। যে আমির হোসেন আমু দিছেন তো আপনি, যাক আপনি ছেলে মানুষই কথা বলছেন, মেয়ে মানুষ হলে তো আবার আমার বাসায় ফেরা কষ্ট করছিল। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে সামান্য অর্থে। ঠিক আছে, আচ্ছা এটা দৈর্ঘ্য উপরে দেওয়া যায় না? কই? হ্যাঁ, কিভাবে দিব? কিভাবে? কই? আচ্ছা, হবে না। এই যে এখন হবে না নাকি? কই? এইটা হবে নাকি? না, ঝামেলা কি চলে আসলো এটা আবার? এইটা নাকি? ও আচ্ছা, গুড। মাঝে মাঝে ভুলে যাই আর কি। হ্যাঁ, ক্যামেরা দাও। তাহলে 3 নাম্বার লিখবেন। 3 নাম্বারে লিখবেন হচ্ছে আধিক্য গেল, সামান্য গেল, তারপর হচ্ছে পৌনপুনিকতা। পৌনপুনিকতা বা হুম, আল্লাহ, আপনার একটু দোয়া দুরুস করেন আমার জন্য, যেন আমার সর্দি কাশিটা ভালো হয়ে যায় আর কি তাড়াতাড়ি। হ্যাঁ, পৌনপুনিকতা বা পুনরায় বুঝাতে। পৌনপুনিকতা বা পুনরায় বুঝাতে দ্বিরুক্তি। পৌনপুনিকতা বা পুনরায় বুঝাতে। বারবার সে কামান গর্জে উঠলো। বারবার সে কামান গর্জে উঠলো। বারবার সে কামান গর্জে উঠলো মানে একবার কামান তো এগুলা বেরিয়েছে, আবার বেরিয়েছে আর কি। হ্যাঁ, বারবার সে কামান গর্জে উঠলো। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেকে ডেকে হয়রান হয়েছি। ডেকে ডেকে হয়রান হয়েছি। ডেকে ডেকে একটু দ্রুত লিখতেছি। হ্যাঁ, ডেকে ডেকে হয়রান হয়েছি। একবার ডাকছি, আবার ডাকছি, পুনরায়। পৌনপুনিকতার অর্থ হচ্ছে পুনরায়, পুনরায়, আবার। বারবার সে কামান গর্জে উঠলো, ডেকে ডেকে হয়রান হয়েছে, পরীক্ষা আসবে। নিচের কোনটি পৌনপুনিকতা অর্থে দ্বিরুক্তির ব্যবহার? পৌনপুনিকতা অর্থে দ্বিরুক্তির ব্যবহার। বারবার সে কামান গর্জে উঠলো, ডেকে ডেকে হয়রান হয়েছি। ওকে, তারপর আমরা লিখবো হচ্ছে উম 4 নাম্বারে পরস্পরতা বা ধারাবাহিকতা বুঝাতে। হ্যাঁ, পরস্পরতা বা ধারাবাহিকতা বুঝাতে। ধারাবাহিকতা বুঝাতে দ্বিরুক্তির ব্যবহার। পরস্পরতা বা ধারাবাহিকতা অর্থে দ্বিরুক্তির ব্যবহার। যেমন ধরেন আপনি খেয়ে দিয়ে মাসাল্লাহ অনেক মোটা তাজা হইতেছেন, তারপরে আপনার খুব প্রিয় মানুষ যারা আছে তারা বলে, কি বলে, এই তুমি তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। দরজা দিয়ে ঢুকে না শরীর, তারপরে বলে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। তুমি খুশি করার জায়গা পায় না আর কি। হ্যাঁ, তুমি দিন দিন রোগা রোগা হয়ে যাচ্ছ। এই যে দিন দিনের যে ব্যাপারটা, এটা একদিনে হয় নাই, দীর্ঘদিনের ফলাফল। পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাচ্ছে, একদিনের পর আরেকদিন, আরেকদিন, তারপরে আরো, এরকম আর কি। হ্যাঁ, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। ছেলেটি ছেলেটি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে। বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে। ছেলেটি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে। ছেলেটি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে। এই যে বাড়ি বাড়ি, একটার পর একটা বাড়ি, হ্যাঁ, সিরিয়ালি, একের পর এক বাড়ি হেঁটে সে চাঁদা তুলছে।
এগুলো হচ্ছে পরস্পরতা বা ধারাবাহিকতা অর্থে দ্বিরুক্তির ব্যবহার। পরস্পরতা বা ধারাবাহিকতা অর্থে দ্বিরুক্তির ব্যবহার। হুম। আহ আরেকটু লিখবেন, তীব্রতা বা সঠিকতা অর্থে, তীব্রতা, তীব্রতা বা সঠিকতা অর্থে দ্বিরুক্তির ব্যবহার। তীব্রতা বা সঠিকতা অর্থে তীব্রতা। গরম গরম জিলাপি নিয়ে আসো। গরম গরম জিলাপি না দিয়ে সিঙ্গারাও আসতে পারে। গরম গরম জিলাপি নিয়ে আসো, গরম গরম জিলাপি নিয়ে এসো। ওই যে গরম গরম, তাই না? গরম গরম মানে হচ্ছে এই মাত্র উঠাইছে, একদম টাটকা ফ্রেশ, সঠিকতা। হ্যাঁ, এই মাত্র তোলা হয়েছে আর কি। হ্যাঁ, সঠিকতা বোঝাচ্ছে এখানে। বা ধরেন নরম নরম হাত, ধরেন লিখলাম আদিবার নরম নরম হাত। হুম, নরম নরম হাত, তাই না? অনলাইনে দেখে এটা লিখে ফেলছে আর কি, অফলাইনে লিখলে অসুবিধা হইতো, কেউ কিছু মনে করেন না। হ্যাঁ, অফলাইনে স্যার একজন দেখলো আরেকজন দেখলো না, তো আর কি। নরম নরম হাত মানে সফট, একেবারে নরম। হ্যাঁ, নরম নরম হাত। তাহলে এই যে গরম গরম, নরম নরম, এগুলো হচ্ছে তীব্রতা বা সঠিকতা, তীব্রতা বা সঠিকতা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এখানে। ওকে, তো এইগুলো একটু পড়বেন। তবে আরেকটা জায়গায় আমাদের বিশেষ করে পড়তে হবে, সেটা হচ্ছে বিশেষ বা অর্থে দ্বিরুক্তি শব্দ ব্যবহার, বিশেষ অর্থে দ্বিরুক্তির ব্যবহার, বিশেষ অর্থে দ্বিরুক্তির ব্যবহার, বিশেষ অর্থে, খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখবেন। বিশেষ অর্থে দ্বিরুক্তি, এগুলো পরীক্ষায় আসে। বিশেষ অর্থে দ্বিরুক্তি, বিশেষ অর্থে দ্বিরুক্তিটা কি? আহ যেমন যদি আমরা বলি ছেলেটি, ছেলেটি থেকে থেকে কাঁদছে। ছেলেটি থেকে থেকে কাঁদছে, এখানে কি বোঝাচ্ছে? ছেলেটি থেকে থেকে কাঁদছে, এই থেকে থেকে দ্বারা কি বোঝাচ্ছে? ছেলেটি থেকে থেকে কাঁদছে মানে হচ্ছে অনেক সময় ধরে কান্না করতেছে, অনেক সময়। এটাকে বলা হয় কালের বিস্তার। অনেকটা সময়, কাল মানে সময়, তাহলে কালের বিস্তার। নিচের কোন বাক্যে কালের বিস্তার অর্থে দ্বিরুক্তির ব্যবহার রয়েছে? বা একটা বাক্য দিয়ে দিব, যে এইটা বাক্য দিয়ে দিব, ছেলেটি থেকে থেকে কাঁদছে, এই বাক্যে কি অর্থে দ্বিরুক্তির ব্যবহার রয়েছে? কালের বিস্তার অর্থে দ্বিরুক্তির ব্যবহার। বোঝা গেল ইসমাইল ভাই? কালের বিস্তার। তারপর হচ্ছে ধরেন লিখলাম ছেলেটিকে, ছেলেটিকে চোখে চোখে রেখো, চোখে চোখে রেখো, ছেলেটিকে চোখে চোখে রেখো। এই চোখে চোখে রাখো, এই চোখে চোখে রেখো দ্বারা কি বুঝাইছে? সতর্কতা অর্থে, সতর্কতা। চোখে চোখে রেখো দ্বারা কি বুঝাইছে? সতর্কতা অর্থে এটা বোঝানো হয়েছে, খেয়াল রাখতে বলছে আর কি। হ্যাঁ, বিচ্ছি বদমাইশ ছেলে, খেয়াল রাখো, অথবা অবুঝ ছেলে, খেয়াল রাখতে হবে। ছেলেটিকে চোখে চোখে রেখো। আহ আসতে পারে লোকটি হারে হারে শয়তান, লোকটি হারে হারে শয়তান, লোকটি হারে হারে শয়তান। লোকটি হারে হারে শয়তান, এই যে লোকটি হারে হারে শয়তান, এখানে হারে হারে দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, মানে পুরোপুরি শয়তান, এমন বদমাইশ, হ্যাঁ, কথা দিয়ে কথা রাখে না। বলছিল চাকরি পাইয়া ধুমধাম করে উড়াই নিয়ে যাবো, এখন চাকরি পাইয়া আমার ফোন ব্লক লিস্টে দিয়েছে, ব্ল্যাক লিস্টে দিয়ে দিয়েছে। বদমাইশ তারা, দেখাইতেছি তরে, চাকরি আমিও পাবো তারপর, তাই না? মানে এটা কি পুরোপুরি বা সম্পূর্ণ অর্থে বা আধিক্য অর্থে, সম্পূর্ণ বা আধিক্য, সম্পূর্ণ বা আধিক্য অর্থে যেটাই আসে পরীক্ষায় সেটাই, সম্পূর্ণ বা আধিক্য অর্থে বিরক্তি। বিশেষ অর্থে, এগুলো হচ্ছে বিশেষ,
এই বিশেষ অর্থগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। থেকে থেকে কাটছে চুকে চুকে রেখো হারে হারে শয়তান, আমগুলো নিয়ে আসলে বাঁচা বাঁচা, হ্যাঁ, ভাবের প্রগাঢ়তা, অধিক স্নেহ বুঝাইতে এটা ব্যবহার করা হয়। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। বুঝছি মোটামুটি আমাদের দ্বিরুক্ত শব্দ। এখন আমরা প্রত্যয়টা একটু পড়বো, সময় খুবই কম, যদিও যতটুকু পারি চেষ্টা করি ইনশাল্লাহ। এটা বুঝছি। দ্বিরুক্তিতে কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? বুঝতে পারছি দ্বিরুক্তিটা? তাহলে দ্বিরুক্তি গঠনের উপায়, আর হচ্ছে দ্বিরুক্তিতে অর্থের ব্যবহার, আর হলো অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি, এই তিনটা জায়গায় বেশি ফোকাস করে পড়বো আমরা, হ্যাঁ। তিন জায়গাতে বেশি ফোকাস করতে পড়তে হবে, আশা করি এখান থেকে পরীক্ষায় আসলে এখান থেকে কমন পড়বে। এরপর আসেন প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বেশ কঠিন, কিন্তু আমরা খুব সহজ করে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। প্রকৃতি প্রত্যয়টা কি? প্রকৃতি কি? প্রকৃতি, প্রকৃতিতে কি জিনিস? নাম শব্দ, নাম শব্দ ও ক্রিয়ার মূল, নাম শব্দ ও ক্রিয়ার মূলকে বলা হয় প্রকৃতি। লেখেন, নাম শব্দ ও, নাম শব্দ ও ক্রিয়ার মূল, ক্রিয়ার মূলের অপর নাম কি? ধাতু। নাম শব্দ ক্রিয়ার মূলকে বলা হয় প্রকৃতি, নাম শব্দ ও ক্রিয়ার মূলকে বলা হয় প্রকৃতি। পরীক্ষায় আপনার প্রকৃতি আসবে না, পরীক্ষায় আসবে প্রত্যয়টা। নাম শব্দ ক্রিয়ার মূলকে বলা হয় প্রকৃতি, কিন্তু পরীক্ষায় প্রত্যয় আসবে, কিন্তু প্রত্যয়টা আপনি দেখলে চিনবেন না যে এটা কি প্রত্যয়। প্রকৃতিটা দেখে প্রত্যয় নির্ণয় করতে হবে, প্রকৃতি দেখে প্রত্যয় নির্ণয় করতে হবে। তাহলে নাম শব্দ, নাম শব্দ বা ক্রিয়ার মূল, ক্রিয়ার মূলের আরেক নাম কি? ধাতু। যেটাই ক্রিয়ার মূল সেটাই হচ্ছে ধাতু। আর নাম শব্দের আরেক নাম আছে, সেটাকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিক অর্থাৎ বিভক্তিহীন শব্দ, বিভক্তিহীন শব্দ, মূল যে শব্দ পরীক্ষায় আসতে পারে, নাম শব্দের অপর নাম কি? প্রাতিপদিক। ক্রিয়ার মূলের অপর নাম ধাতু, বা ধাতুর অপর নাম হচ্ছে ক্রিয়ার মূল। নাম শব্দ বা প্রাতিপদিক ও ক্রিয়ার মূল বা ধাতুকে বলা হয় প্রকৃতি। মূল যে জিনিসটা, মূল মনে রাখবেন, যেটা শব্দের মূল, ক্রিয়ার মূল, মানে ক্রিয়াবাচক শব্দ হোক আর নামবাচক শব্দ হোক, যেটাতে কাজ বোঝে সেটা ক্রিয়া, আর যেটাতে নাম বোঝে সেটা নাম। যে কোনো শব্দের নাম বা ক্রিয়াবাচক যে কোনো শব্দের মূল যে জিনিসটা, সেটাই হচ্ছে কি? প্রকৃতি। মূল জিনিসটাকে বলে প্রকৃতি। কেমন? যেমন উম পড়া একটা শব্দ, তাহলে এটা হবে পর যুগ আ, পড়া, হ্যাঁ। তারপর হচ্ছে ধরা একটা শব্দ, হম, ধর যুগ আ, ধরা। তারপরে আহ বললাম হাতা একটা, হাত, হাতা একটা শব্দ, হাত যুগ আ, হাতা। আর ভাগা একটা শব্দ, ভাগ যুগ আ, ভাগ যুগ আ, ভাগা। আচ্ছা বলেন তো, এইখানে এই যে, এই যে জিনিসগুলো আছে, এইগুলো হচ্ছে মূল জিনিস, তাই না? পর, ধর, হাত, ভাগ, এগুলো হচ্ছে মূল। এই মূলগুলাকে বলা হয় প্রকৃতি। এটা হচ্ছে সাধিত শব্দ, অর্থাৎ প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে যেটা হয়েছে এটা হচ্ছে সাধিত শব্দ। এগুলো হচ্ছে সাধিত শব্দ। আর এই সাধিত শব্দ বাংলা কি হবে? মূল বের হবে, মূল। এই যে পর, পড়া, পর যুগা পড়া, ধরা, ধর যুগা ধরা, হাতা, হাত যুগা হাতা, ভাগা, ভাগ যুগা ভাগা। এই মূল যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হয় প্রকৃতি। এইগুলো হচ্ছে কি? এগুলো হলো প্রকৃতি, মূল। এগুলাকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, ভাঙলে বা বিশ্লেষণ করলে অর্থ থাকে না। আর এই জীবাশ্মে প্রকৃতির সাথে যে অবশিষ্ট যোগ হয়, প্রকৃতির সাথে, তার প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সাথে বা প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। লিখবেন প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সাথে যে শব্দাংশ বা প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত হয় তাকেই বলা হয় প্রত্যয়। নাম বা ক্রিয়ার মূলকে বলা হয় প্রকৃতি, আর নাম বা ক্রিয়ার মূলের সাথে অবশিষ্ট শেষে যে শব্দাংশ যুক্ত হয় তাকেই বলা হয় প্রত্যয়। বুঝছি আমরা প্রকৃতি আর প্রত্যয়টা কি? বুঝছি কিনা? প্রকৃতি কি জিনিস আর প্রত্যয় কি জিনিস? ক্লিয়ার বিষয়টা? প্রকৃতি হচ্ছে মূল জিনিস, আর প্রকৃতির সাথে যা যুক্ত হবে সেটা কি? প্রত্যয়। ওকে। এখন কথা হচ্ছে, এই প্রকৃতি আবার দুই প্রকার। কয় প্রকার প্রকৃতি?
প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে কি নাম প্রকৃতি বা প্রাতিপদিক, আর একটা একটু আগে কি বললাম, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি বা ধাতু। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, নামের যে মূল সেটাকে বলে নাম প্রকৃতি। আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ার যে মূল সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। নাম প্রকৃতি, আচ্ছা কালো কালি দিলি, লাল কালি দেখা যাচ্ছে না না? নাম প্রকৃতি আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, এই যে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। একটা ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? ধাতু। আর একটা নাম প্রকৃতি বা তার অপর নাম হচ্ছে প্রাতিপদিক।